সদ্য পিতা হওয়া রজনী সেন হঠাৎ করে কি এমন ভয়ানক বিপদের মুখোমুখি হলো, যার কারণে তাকে ছুটে আসতে হয়েছিল তারানাথ চক্রবর্তীর কাছে সেই বিপদ থেকে উদ্ধারের আশায়। রজনী সেনের স্ত্রী শ্রীলক্ষ্মী তাদের বাড়ির চারপাশে কোনো অশরীরী কালো ছায়ামূর্তিকে ঘোরাফেরা করতে দেখে। সেই ছায়ামূর্তি আসলে কে, কি তার অভিসন্ধি? তারানাথ তান্ত্রিক কিভাবে রজনী সেন এবং তার স্ত্রী কন্যাকে রক্ষা করবেন সমূহ বিপদের হাত থেকে? নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন রজনী সেনের বিপদ। তাহলে আর বেশি দেরি না করে শুরু হতে চলেছে আমাদের আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প রজনী সেনের বিপদ। ঠাকুরমশাই, কি ব্যাপার? একলা বসে আছেন যে? এমন ভরা বর্ষার দিনে বাড়িতে বসে থাকতে আর একেবারেই মন চাইছিল না। তাই তো তড়িঘড়ি বিভূতিকে সঙ্গে নিয়ে চলে এলাম আপনার বাড়ি। ছাতা মাথায় দিয়ে আমি এবং কিশোরী আমরা দুজন যখন ঠাকুরমশাইয়ের বাড়ির ভেতর প্রবেশ করলাম, তখন ঠাকুরমশাই বাইরের দাওয়ায় রাখা তক্তপোষের ওপর বসে মনের সুখে তামাক সেবন করছেন। আমাদের দেখা মাত্রই ঠাকুরমশাইয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠল আনন্দে। ঠাকুরমশাই অত্যন্ত খোশ মেজাজের মানুষ। আমরা তার বাড়ি গেলে তিনি বরাবরই বড় খুশি হন। উঠোনের একপাশে জুতো জোড়া খুলে রেখে ভিজে ছাতাখানা নামিয়ে আমরা উঠে এলাম সোজা দাওয়ার উপর। তক্তাপোষের ফাঁকা অংশে ঠাকুরমশাইয়ের ঠিক মুখোমুখি বসলাম। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে একটু লম্বা নিঃশ্বাস টেনে বললেন, কিরকম যেন একটা তেলে ভাজার গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে। ঠাকুরমশাইয়ের কথায় কিশোরী হেসে বলল, আজ্ঞে হ্যাঁ ঠাকুরমশাই, আসার পথে আপনার জন্য তেলে ভাজার দোকান থেকে একটু গরম গরম ফুলুরি আর বেগুনি কিনে এনেছি। আর তবে শুধুমাত্র আপনার একার জন্য নয়, আমাদের সকলের জন্যই আছে। দাঁড়ান, আমি বরং চারিকে ডেকে এগুলো দিয়ে আসি। গরম আর মুচমুচে থাকাকালীন এগুলোর সদ্গতি করা ভালো, না হলে নেতি একেবারে ঠান্ডা হয়ে যাবে। আর ডাকাডাকি করতে হবে না কাকাবাবু, আপনাদের গলার আওয়াজ পেয়ে আমি নিজে থেকেই বেরিয়ে এলাম। কথাগুলো বলতে বলতে ভেতর থেকে বেরিয়ে এলো ঠাকুরমশাইয়ের ছোট্ট মেয়ে চারি। চারিকে দেখে আমাদের মনটা বড় ভালো হয়ে গেল। সত্যি ঠাকুরমশাই ঠিকই বলেন, তার মেয়ে যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা। সব দিকে সবসময় তার নজর থাকে। ছোট মেয়েটার মাথার লম্বা চুল দুই দিকে বিনুনি করে বাঁধা, কপালে দুই ভুঁড়ুর মাঝে একটা ছোট্ট কালো টিপ, টানা টানা পদ্ম ফুলের পাপড়ির মতো দুই চোখে লেপ্টে আছে কাজল। পরনে তার একখানা লাল ডোরা কাটা শাড়ি। রুনুঝুনু শব্দে নূপুর বাজিয়ে সে এগিয়ে এলো আমাদের দিকে। চারির হাতে কিশোরী তেলে ভাজা ঠোঙাখানা তুলে দিতেই আবার পুনরায় প্রবেশ করলো রান্নাঘরের ভেতরে। সে চারি চলে যেতেই আমি আসার পথে কিনে আনা 20 পয়সার বিনিময়ে পাসিং শো সিগারেটের প্যাকেটখানি বের করে তা বাড়িয়ে দিলাম ঠাকুরমশাইয়ের দিকে। ঠাকুরমশাই আমাদের কাছ থেকে সিগারেটের প্যাকেট নিতে কিঞ্চিত আপত্তি করেন ঠিকই, তবে আজ আর বিন্দুমাত্র আপত্তি করলেন না। নিভু নিভু গড়গড়াখানা সরিয়ে রেখে তিনি পাসিং শো সিগারেটের প্যাকেটখানা তুলে নিয়ে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে মনের সুখে লম্বা লম্বা টান দিতে লাগলেন। নিন কাকাবাবু, আপনাদের সকলের জন্য একটু গরম গরম চা করে আনলাম, আর তার সাথে তেলে ভাজা তো আছেই। আমাদের তিনজনের জন্য 3 পেয়ালা চা আর তেলে ভাজা পূর্ণ পাত্রখানা নামিয়ে চারি পুনরায় প্রবেশ করল রান্নাঘরের দিকে। আমি 1 পেয়ালা চা নিজে নিয়ে একটা দিলাম কিশোরীকে এবং একটা বাড়িয়ে দিলাম ঠাকুর মশাইয়ের উদ্দেশ্যে। ঠাকুরমশাই বাইরের বৃষ্টি ভেজা প্রকৃতির দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে মনের সুখে বেশ লম্বা লম্বা টান দিচ্ছিলেন সিগারেটের ফিল্টারে। চারপাশ কেমন যেন অন্ধকার হয়ে এসেছে। পরিবেশের মধ্যে আজ
আলোর মাত্রা বড় বেশি কম। ঠাকুরমশাই মাঝে মধ্যেই নাক ও মুখের মাধ্যমে গোল গোল ধোঁয়ার রিং ছেড়ে সেই অন্ধকার আচ্ছন্ন পরিবেশকে কেমন যেন ধোঁয়াশার মতো করে তুলছিলেন। কিশোরী চায়ে চুমুক দিয়ে উসখুস করতে লাগলো। আমি বুঝতে পারলাম এবার একখানি জমজমাট গল্প হলে বিষয়টা বেশ জমে যাবে। সেই আবেদন সে করতে চলেছে ঠাকুরমশাইয়ের কাছে। আমি তাকে চোখের ইশারা করে চুপ থাকতে বললাম। ঠাকুরমশাই এখন ধূম্রপান করছেন, তাকে অযথা বিরক্ত না করাই ভালো। কিশোরী আমার ইশারা বুঝে চুপ হলো। ঠাকুরমশাইয়ের সিগারেট খাওয়া সমাপ্ত হলে তিনি অবশিষ্ট ফিল্টারটুকু ছুঁড়ে ফেলে দিলেন উঠোনের জমা জলের বুকে। তারপর আমাদের দিকে তাকিয়ে মৃদু হেসে নিজে থেকেই বলে উঠলেন, কি হে, এবার তাহলে তোমাদের একখানা বেশ জমজমাট গল্প বলতে হবে, তাই তো? ঠাকুরমশাইয়ের মুখ থেকে এমন ধারা প্রস্তাব শুনে আমি এবং কিশোরী আমরা একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করলাম। ঠাকুরমশাই যে এমন নিজে থেকে গল্প শোনানোর কথা বলবেন তা আমাদের ধারণা সম্পূর্ণ বাইরের একটি বিষয়। এ যেন খানিকটা ওই মেঘ না চাইতেই জল পাওয়ার মতন ব্যাপার। কিশোরী আর নিজেকে সামলে রাখতে পারল না। সে চওড়া হাসি হেসে বেশ উত্তেজিতভাবে তড়িঘড়ি বলে উঠল, তাহলে তো বেশ ভালোই হয় ঠাকুরমশাই, এমন আষাঢ়ে ভরা বর্ষায় আপনার বাড়ি এসে একখানা জমজমাট গল্প না শুনলে মনটা যে একেবারে শান্ত হবে না। বেশ, তাহলে বলো আজ কি ধরনের গল্প তোমরা শুনতে চাও? এমন বাদলার অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে ভয়ের গল্প, মানে ওই আদি ভৌতিক কোনো একটা ঘটনার কথা যদি আপনি আমাদের আজকে বলেন তাহলে খুবই ভালো হয় ঠাকুরমশাই। তা আপনার অভিজ্ঞতার ভাণ্ডারে এখনো পর্যন্ত আমাদের না বলা এরকম ভয়ানক কোনো গল্প নিশ্চয়ই রয়েছে। তুমি কি কথা বললে হে কিশোরী? আমার জীবনে কি আর কম ঘটনা ঘটেছে নাকি? আচ্ছা বেশ, ঠিক আছে, আমি একটু ভাবি, তারপর তোমাদের আজ একটা ভয় ধরানো অভিজ্ঞতার কথা বলবো। এই কথা বলে ঠাকুরমশাই চুপচাপ নির্বিকারভাবে তাকিয়ে রইলেন বাইরের বর্ষণ মুখরিত পরিবেশের দিকে। ইতিমধ্যেই গাঢ় অন্ধকার নেমে এসেছে ধরাতলের ওপর। যদিও সময়টা এখন সন্ধে নয়, কিন্তু তা সত্ত্বেও আলোর মাত্রা একেবারেই কমে গিয়ে চারপাশ আধারে পরিপূর্ণ করে তুলেছে। ঠাকুরমশাই অদ্ভুত এক শূন্য দৃষ্টিতে বেশ কিছুটা সময় চিন্তা ভাবনা করার পর তারপর বলতে আরম্ভ করলেন আজকের কাহিনী। চারি ছোট্ট একখানা টিমটিমে লণ্ঠন রেখে গেল আমাদের তক্তাপোষের থেকে কয়েক হাত তফাতে। লণ্ঠনের মৃদু সোনালি আলোর ছটা ছড়িয়ে পড়ল বেশ কিছুটা জায়গা জুড়ে। অবশ্য কেবলমাত্র ওই একটি লণ্ঠনের ক্ষুদ্র আলোকশিখা সেই বিশাল কালো অন্ধকার সম্পূর্ণভাবে মোচন করতে যেন পুরোপুরি হিমশিম খেতে লাগলো। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি তা আজ থেকে বহু বছর আগের, মানে তখনকার সময়ে মানুষের জীবনযাত্রা এখনকার মতো একেবারেই ছিল না। তোমরা তো জানো আমি বরাবরই একটু ভবঘুরে গোছের মানুষ। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে আমার বড় ভালো লাগে। আর অচেনা অজানা গ্রামগঞ্জের চলতি পথে যে সমস্ত বিপদগ্রস্ত মানুষের সাথে আমার সাক্ষাৎ হয় তাদের আমি আমার সবটুকু ক্ষমতা দিয়ে চেষ্টা করি সেই বিপদ থেকে উদ্ধার করতে। আর চার দেওয়ালের মধ্যে আবদ্ধ একজন অত্যন্ত সাধারণ সংসারী মানুষ হয়ে সারাটা জীবন কাটানো আমার কাছে অত্যন্ত ওই অপছন্দের একটি বিষয় ছিল। আবার ঠিক একইভাবে সব কিছু ছেড়ে ছুড়ে সর্বত্যাগী সন্ন্যাসী হওয়া আমার পক্ষেও সম্ভব ছিল না। আমার গুরুদেব আমায় স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন সে কথা।
তাই তো আমি সংসারের মধ্যে থেকে যাবতীয় দায়িত্ব কর্তব্য পালন করে গিয়েছি আজীবন। কখনো কারো সন্তান হিসাবে, কখনো আবার কারো স্বামী হিসাবে, তো কখনো আবার বাবা হিসাবে। সে যাই হোক, এবার মূল প্রসঙ্গে ফেরা যাক। বেশ কয়েক মাস একটানা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বনজঙ্গল অজানা গ্রামে ঘুরে বেরিয়ে আমি সেই সবেমাত্র কিছুদিনের জন্য বাড়ি এসেছি। ঠিক এমন সময় একদিন সকালে আমার গৃহে এসে উপস্থিত হলো একজন পুরুষ মানুষ। এটাই কি তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিক মহাশয়ের বাড়ি? ঘরের দাওয়ায় বসে আমি যেন কি একটা কাজ করছিলাম ভীষণ মনোযোগ সহকারে। হাতে সেই কাজ ফেলে আমি তাকালাম সদর দরজার দিকে। দেখলাম সদরের খোলা দরজার ঠিক সামনে একটি পুরুষ মানুষ এসে দাঁড়িয়েছে। তবে তার চোখ মুখের অবস্থা দেখেই আমি পরিষ্কার বুঝতে পারলাম যে সে নিশ্চয়ই কোনো এক সংকটের মধ্যে পড়েছে। বুঝলে হে কিশোরী, বিপদগ্রস্ত মানুষদের চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যায় যে তিনি কোনো এক বিপদের মুখোমুখি হয়েছেন। আর আমি দীর্ঘদিন যাবৎ এত বিপদগ্রস্ত দিশাহীন মানুষের সাথে মেলামেশা করেছি যে প্রথম দেখাতেই আমি বলে দিতে পারি সেই মানুষটি ঠিক কতখানি গুরুতর বিপদের মুখোমুখি হয়েছেন। হাতের সমস্ত কাজ ফেলে আমি উঠে দাঁড়ালাম। তারপর সদরের দিকে এগিয়ে গিয়ে বললাম, হ্যাঁ, এটাই তারানাথ চক্রবর্তীর বাড়ি, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি বহু দূর থেকে আসছি, সেই উত্তরের জনকপুরে আমার ঘর। যদি দয়া করে একটিবার চক্রবর্তী মশাইকে ডেকে দেন তাহলে বড়ই উপকৃত হই। তার সাথে আমার ভীষণ প্রয়োজন রয়েছে। আমি তারানাথ চক্রবর্তী, তুমি বলো কি প্রয়োজন আমার সাথে? আমার মুখ থেকে পরিচয় পর্ব শুনে সেই পুরুষটির মুখমণ্ডল জুড়ে কেমন যেন এক উজ্জ্বল আলো ফুটে উঠল। ঘন কালো মেঘ কেটে গিয়ে আকাশ যেরকম ঝলমল করে, ঠিক তেমনই একটা ঝলমলে ভাব নেমে এলো তার গোটা মুখমণ্ডলে। সে এক মুহূর্ত বিলম্ব না করে রাস্তার ধুলোর মধ্যেই লুটিয়ে পড়ল আমার পদতলে। প্রায় কাঁদো কাঁদো অবস্থায় করুণ সুরে বলল, আপনি আমায় মার্জনা করবেন চক্রবর্তী মশাই। আসলে আপনার সাথে পূর্ব পরিচয় না থাকার কারণে আমি আপনাকে চিনতে পারিনি। আপনি আমাদের বাঁচান ঠাকুর। আপনার বড় প্রশংসা শুনে বহু কষ্ট করে আপনার ঠিকানায় এসে উপস্থিত হয়েছি। এখন কেবলমাত্র আপনি আমার একমাত্র ভরসা। আপনি যদি কিছু একটা না করেন তাহলে আমার গোটা সংসার একেবারে উজাড় হয়ে যাবে। আমি আপনার চরণে মাথা টুকছি, দয়া করে আপনি কিছু একটা ব্যবস্থা করুন, কিছু একটা ব্যবস্থা করুন। আমি দ্রুত তার কাঁধ ধরে তাকে তুলে ধরলাম। বললাম, আহা আহা, করছো কি? এইভাবে কেউ রাস্তার মধ্যে গড়াগড়ি খায়? আর তুমি আমার কাছে ক্ষমা চাইছই বা কেন? আমাদের এর পূর্বে কখনো সাক্ষাৎ হয়নি, সুতরাং তুমি যে আমাকে চিনতে পারবে না সেটাই তো স্বাভাবিক বিষয়, তাই না? আমি তোমার সমস্ত কথা শুনবো, তবে তার আগে তুমি ঘরের ভেতরে ঢুকে এসো। এসো এসো, তোমাকে দেখে যথেষ্ট ক্লান্ত, অবসন্ন, বিধ্বস্ত মনে হচ্ছে। একটু ঠান্ডা জলে ছিটে দাও চোখে মুখে, কিছুটা জল বাতাস খাও, তারপর বাকি সমস্ত কথা বলবে, ঠিক আছে? এসো। আপনি আপনি আমায় কথা দিন চক্রবর্তী মশাই যে আপনি আমাকে সাহায্য করবেন। তুমি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারো, আমি আমার সাধ্য মতন তোমাকে বিপদ থেকে সাহায্য করার চেষ্টা করব। কারণ যে কোনো মানুষকে বিপদ থেকে উদ্ধার করাই আমার প্রধান কাজ, আমার মূল কর্তব্য। কোনো মানুষের বিপদের কথা একবার শুনলে
আমি তাকে সাহায্য না করে থাকতে পারি না। আমি এবার তাকে নিয়ে এলাম আমাদের ঘরের ভেতরে। একটি ঘটির জল তার দিকে বাড়িয়ে দিতেই সে ওই জল ভালো করে চোখে মুখে ছিটিয়ে নিল, হাত পা ধুয়ে উঠে বসলো দাওয়ার ওপর। আমি ঘরের ভেতর থেকে এক গ্লাস ঠান্ডা শরবত আর কয়েকটা গুড়ের বাতাসা এনে তার দিকে পাড়িয়ে দিলাম। গুড়ের বাতাসাগুলো মুখে ভরে তা চিবিয়ে তৃষ্ণার্ত পথিকের মতো সে সবটুকু জল ঢক ঢক করে পান করল। তারপর আমার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। অবশ্য আমিও ততক্ষণে সেই পুরুষের দিকে তাকিয়ে যা বোঝার তা পরিষ্কার বুঝে গিয়েছি। সেই পুরুষটিকে ঘিরে একটা জমাট বাঁধা কুচকুচে নিকোষ কালো অন্ধকারের বলয় যেন তার চারপাশ বেষ্টন করে রয়েছে। আমি জানি এই অন্ধকার আমি ছাড়া আর কারোর নজরেই ধরা পড়বে না, পড়ার কথাও নয়। বেশ কিছুক্ষণ সম্পূর্ণ চুপচাপভাবে তাকে খুঁটিয়ে কিছু পরীক্ষা করার পর আমি খানিকটা গাম্ভীর্যপূর্ণ স্বরে বলে উঠলাম, আমি যেটুকু বুঝতে পারছি তাতে তুমি এবং তোমার সমগ্র পরিবার কোনো এক ভয়ানক অপশক্তির আক্রোশের মুখোমুখি হয়েছ। তুমি সদ্য পিতা হয়েছ এবং যদি খুব একটা ভুল না বলি তাহলে তোমার নামের প্রথম অক্ষর বাংলা বর্ণমালার র দিয়ে শুরু। কি তাই তো? আমার মুখ থেকে এই সমস্ত কথা নিজের সম্বন্ধে শুনে তার দুই চোখ সম্পূর্ণ বিস্ফারিত হয়ে উঠল। সে যেন নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারছিল না। দুই হাত জড়ো করে কাতরভাবে বলে উঠল, মানুষের মুখে আপনার যে প্রশংসা শুনেছি, যে সুখ্যাতির কথা জেনেছি, তা যে এতটুকু মিথ্যা কিংবা ভুল নয় তার প্রমাণ আমি এই মুহূর্তেই পেলাম। সত্যি চক্রবর্তী মশাই, আপনি মানুষ নন, সাক্ষাৎ মানুষ রূপী কোনো দেবতা। আর তাই তো কেবলমাত্র আমার মুখ দেখেই এত কিছু বলে দিতে পারলেন অনায়াসেই। আপনি একেবারে যথার্থই বলেছেন। সত্যি আমি এবং আমার পরিবার বর্তমানে এক ভয়ানক অজানা অপশক্তির আক্রমণের সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত। এই মাত্র কিছুদিন হলো আমার একটি কন্যা সন্তান হয়েছে। আমার নাম রজনী সেন। উত্তরের জনকপুর গ্রামেই আমাদের বাড়ি। আচ্ছা রজনী, তুমি এবার তোমার সমস্যার কথা বলো তো। আগাগোড়া খোলসা করে খুলে বলো। আমার কাছ থেকে বিন্দুমাত্র কোনো কিছু লুকানোর কিংবা গোপন করার চেষ্টা করো না, তাহলে আমার পক্ষে এই সমস্যার সমাধান করা বড় কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। ছি 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 চক্রবর্তী মশাই, আপনি কি বলছেন? আমি আপনার কাছ থেকে সামান্যতম কোনো কিছুই লুকানোর চেষ্টা করব না। যেটুকু যা ঘটেছে তার বেশিরভাগ অংশই আমি কিংবা আমার স্ত্রী বুঝতে পারছি না। তাই আপনাকে নিজের চোখে যা প্রত্যক্ষ করেছি সেই সমস্ত কিছুর বিবরণ দিচ্ছি প্রথম থেকেই। আমি এবার একটু জাঁকিয়ে বসলাম। দেখলাম আমার ঠিক সামনে মুখোমুখি বসে থাকা সেই পুরুষ তথা রজনী সেনের মুখমণ্ডল জুড়ে কেমন যেন একটা ভয়ের মেঘ জমাট বাঁধতে শুরু করলো। তার দুই চোখের কোণে পরিষ্কার দেখলাম আতঙ্ককে উকি মারতে। থমথমে ভয়ার্ত গলায় সে বলতে আরম্ভ করলো, আজ থেকে ঠিক বছর দেড়েক আগে আমার বিবাহ হয়। আমার স্ত্রীর নাম শ্রীলক্ষ্মী। আমার মূল বাড়ি ছিল রঘুনাথপুরে, কিন্তু সেখানে আমার বাবার সাথে কিছু ব্যক্তিগত ব্যাপার এবং বিষয়বস্তু নিয়ে সামান্য ঝগড়া ও কথা কাটাকাটি হওয়ার দরুন আমি আমার স্ত্রীকে সঙ্গে করে রঘুনাথপুরের গৃহ ছেড়ে বেরিয়ে আসি অন্যত্র থাকার উদ্দেশ্যে। তারপর জনকপুরের একটি নিরিবিলি ফাঁকা গোছের জায়গা বেশ স্বল্প দামে কিনে সেখানে বাড়ি তৈরি করি এবং বসবাস করতে আরম্ভ করি। জনকপুর গ্রামের একেবারে শেষ সীমান্তে আমাদের বাড়ি। জনকপুরের বাড়িতে থাকতে আরম্ভ করলে আমরা আমি এবং আমার স্ত্রী স্বচক্ষে প্রথমের দিকে কোনো কিছুই দেখতে না পেলেও পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারতাম যে সেখানে যেন আরও কেউ একটা রয়েছে
আমাদের খুব কাছাকাছি, যাকে হয়তো খালি চোখে দেখা যায় না, তবুও যেন সে আছে। আমাদের মনে হতো কেউ বুঝি আড়াল থেকে সব সময় আমাদের প্রতি নজর রেখে চলেছে। সে নজর খুব সাংঘাতিক। সে নজরের মধ্যে যেন বিষ মিশে আছে, এক মারাত্মক মারণ বিষ। প্রথম প্রথম সন্ধ্যার অন্ধকার নামার পর আমাদের দুজনের শরীর কেমন যেন অস্বাভাবিক রকমের ভারী হয়ে যেত। পরে অবশ্য বিষয়টা অনেকটা গা সওয়া হয়ে গিয়েছিল, তাই আর অত কিছু মনে হতো না। আপনি বললে বিশ্বাস করবেন না চক্রবর্তী মশাই, আমার সুস্থ সবল স্ত্রী জনকপুর গ্রামের নতুন বাড়িতে এসে তিলে তিলে কেমন যেন শুকিয়ে যেতে লাগলো। যত দিন গেল ততই তার দেহে নানান রকমের রোগ দানা বাঁধতে আরম্ভ করলো। একজন পুরুষ মানুষের প্রধান কর্তব্য হলো অর্থ উপার্জন করে নিজের পরিবারকে সুখে রাখা। আমি বেশ পরিশ্রমী মানুষ, যখন যে কাজ পাই তখন সেই কাজই আনন্দের সাথে করি। অথচ লক্ষ্য করে দেখলাম জনকপুরে আসার পর থেকে আমার মধ্যে কেমন যেন একটা বদল এলো। আমার আর কাজ করতে একেবারেই মন চাইতো না। সারাদিন বাড়িতে শুয়ে বসে কাটিয়ে দিতাম। স্ত্রীর সাথে কথায় কথায় নানান তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা করতাম। এরকম ভাবেই আমাদের বাড়িতে সর্বদা বিবাদ কলহ লেগেই থাকতো। সুখ শান্তি ভালোবাসার মায়া কর্পূরের মতো উবে গিয়ে আমাদের দাম্পত্য জীবন ক্রমে হয়ে উঠল রসকসহীন এক যন্ত্রণাদায়ক অভিশপ্তময় দশা। কিন্তু এরপরেই আমাদের জীবনের সবচেয়ে আনন্দের সময় এলো। আমার স্ত্রী শ্রীলক্ষ্মী আমায় জানালো সে গর্ভবতী, আর মাত্র কিছুদিনের মধ্যেই সে মা হতে চলেছে। আজ থেকে ঠিক 15 দিন আগে আমাদের ঘরে আলো করে ফুটফুটে ফুলের মতো পবিত্র একটি কন্যা সন্তানের জন্ম দিল সে। আর ঠিক এরপরই ঘটল যত সব অঘটন। মুখের কথাগুলো আর শেষ করতে পারল না রজনী সেন। তার চোখ ও মুখের অভিব্যক্তি দেখে পরিষ্কার বুঝতে পারলাম সে মারাত্মক ভয় পেয়েছে। কিছুটা সময় থেমে দুইবার লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে হাতে তালু দিয়ে কপালের ফোঁটা ফোঁটা ঘাম মুছে পুনরায় আবার বলতে আরম্ভ করলো। আমার স্ত্রী শ্রীলক্ষ্মী আমায় বলে আমাদের মেয়ে হওয়ার পর থেকে সে নাকি অনেকবার আমাদের ঘরের চৌহদ্দির মধ্যে একটা কালো ছায়া মতো কি যেন ঘোরাফেরা করতে দেখেছে। প্রথম দিকে আমি আমার স্ত্রীর এরকম কথায় বিন্দু মাত্র গুরুত্ব দিইনি। ভাবছিলাম যে এই সবই হলো তার চোখের ভুল। কিন্তু সামান্য কিছুদিন যেতে না যেতেই আমার সে ধারণা পুরোপুরি বদলে যায়। আমি বুঝতে পারি আমার স্ত্রী শ্রীলক্ষ্মী যা বলছে তার এক বর্ণ মিথ্যে নয়, কিংবা সে সমস্ত কিছু তার মনের ভ্রম নয়। আপনাকে কি বলবো চক্রবর্তী মশাই, সত্যি আমাদের জনকপুরের বাড়িতে একটা সম্পূর্ণ বিদেহী কালো ছায়া ঘোরাফেরা করে। এত দূর অবধি বিষয়টা তাও ঠিক ছিল, কিন্তু গতকাল দেখলাম আমাদের ঘরের ভেতর একেবারে আমাদের বিছানার মধ্যে শোয়ানো ছোট্ট বাচ্চা মেয়েটার কাছে গিয়ে উপস্থিত হয়েছে সেই কালো ছায়া। সামান্য কিছুটা সময়ের জন্য আমার স্ত্রী বাচ্চা মেয়েটাকে ঘরের মধ্যে একলা রেখে একটু বাইরে বেরিয়েছিল, আর ঠিক সেই সময় ওই সুযোগেই ঘরের মধ্যে প্রবেশ করে অশরীরী ছায়া। ভাগ্যিস ঈশ্বরের কৃপায় আমি চরম মুহূর্তে ঘরে প্রবেশ করি, তা না হলে ওই অশরীরী ছায়া আমার মেয়েটাকে কালকে শেষ করে দিত হয়তো। চক্রবর্তী মশাই, এই ঘটনার পর আমি আর চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকতে পারিনি। আমার বন্ধু বান্ধব মহলের মধ্যে আমি এহেন ভৌতিক সমস্যার কথা বলতেই তাদের মধ্যে থেকে একজন আপনার নাম আমায় বলল। তারপর তার কাছ থেকে ঠিকানা নিয়ে আজ আমি আপনার বাড়িতে এসে উপস্থিত হয়েছি। চক্রবর্তী মশাই, আমি আপনার কাছে 2 হাত জোড় করে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি যে করেই হোক না কেন আমার মেয়েটিকে রক্ষা করুন। আহা রজনী, তুমি এত ঘাবড়ে যেও না। আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, আর আজকে তোমার সাথে আমিও জনকপুরে যাব। গোটা বিষয়টা আমাকে সেখানে গিয়ে সরাসরি একবার নিজের চোখে প্রত্যক্ষ করতে হবে, তবেই আমি বুঝতে পারবো সমস্যাটা আসলে কোথায়। যদিও তোমার কথাবার্তা শুনিয়ে আমি অনুমান করতে পারছি বিষয়টা আসলে ঠিক কী ঘটেছে, তবুও একটিবার আমাকে গিয়ে দেখতে হবে
তারপরেই আমি শতভাগ নিশ্চিত হতে পারবো। চক্রবর্তী মশাই, আপনি আপনি বুঝতে পেরেছেন আমাদের জনকপুরের বাড়িতে ঠিক কি কি সমস্যা হয়েছে? হ্যাঁ, কিছুটা বুঝতে পেরেছি বই কি, তবে সে কথা আমি তোমাকে এখনই বলবো না। আগে তোমাদের বাড়ি যাই, গোটা বিষয়টা আমি একটু ভালো করে খুঁটিয়ে দেখি, তারপর তোমায় জানাবো সমস্যাটা আসলে ঠিক কোথায়। এ তো অতি উত্তম কথা চক্রবর্তী মশাই, তবে আর বিলম্ব কেন? আপনি চলুন, আমার সাথেই চলুন। এখান থেকে জনকপুরের রাস্তা নেহাত কম নয়, সেটাই পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকখানি সময় লেগে যাবে। ঘরে আমার স্ত্রী এরকম অবস্থায় সম্পূর্ণ একলা রয়েছে ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে। আমি এখানে আপনার কাছে থাকলেও আমার মন পড়ে রয়েছে কিন্তু ওখানেই। আমার স্ত্রী আর কন্যার কথা ভেবে বড় দুশ্চিন্তা হচ্ছে। আশা করি আপনি বুঝতে পারছেন আমার অবস্থাটা। তুমি এখানেই বসে সামান্য কিছুটা সময় অপেক্ষা করো রজনী। আমি চট করে একটিবার ঘরের ভেতর থেকে আমার ঝোলাখানা গুছিয়ে নিয়ে বেরিয়ে আসছি, তারপর আমরা একসাথে রওনা দেব জনকপুরের উদ্দেশ্যে। আমার এই কথা শোনার পর এবার এতক্ষণে আমি দেখলাম রজনীর মুখের মধ্যে কেমন যেন একটা উজ্জ্বল ভাব ফুটে উঠল। সে যেন অন্তরে কিছুটা বল খুঁজে পেল। আমি এবার দাওয়া থেকে উঠে দাঁড়িয়ে সোজা প্রবেশ করলাম কক্ষের ভেতর। তোমরা তো জানো, প্রত্যেকবার আমি যেখানেই যাই না কেন আমার সঙ্গে লাল সালুর ঝোলাকাটা থাকে। তার ভেতরে আমি কিছু তন্ত্রক্রিয়ার জিনিসপত্র ভরে নিই। এবারেও সেই ঝোলা নিতে আমি ভুললাম না। বাড়ির সকলকে বিদায়ের কথা জানিয়ে আমি রজনীর সাথে বেরিয়ে এলাম ঘরের বাইরে। তারপর জনকপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। জনকপুর গ্রামে এসে যখন পৌঁছালাম তখন বেলা বেশ অনেকখানি হয়েছে। চারপাশ জুড়ে নেমে আসছে পড়ন্ত বিকালের লালচে গোধূলি আলো। হাঁটতে হাঁটতে জনকপুর গ্রামের প্রধান রাস্তা ধরে একেবারে শেষ সীমান্তে এসে উপস্থিত হলাম আমরা। রজনী অঙ্গুলি নির্দেশ করে একটি মাটির ছোট কুড়ের ঘরের উদ্দেশ্যে বলল, চক্রবর্তী মশাই, ওই হলো আমার গৃহ। চলুন, আপনি চলুন, আর মাত্র স্বল্প কিছুটা পথ। রজনী সেনের কথায় আমি সৌজন্যমূলক সামান্য হাসি মুখে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম ঠিকই, কিন্তু পারলাম না। কারণ ততক্ষণে আমি অন্তর থেকে উপলব্ধি করতে পারছিলাম যে এই সমগ্র জায়গাটা মহা অশুভ কোনো শক্তির করার গ্রাসে তলিয়ে গিয়েছে। বাতাসের মধ্যে মিশে থাকা কেমন যেন একটা উৎকট বিশ্রী ঝাঁঝালো আষ্টে গন্ধ আমার নাকে ঠেকল। আমি দেখলাম গোটা জায়গাটা ঘন বাঁশঝাড় আর শেওড়া গাছে ঘেরা। গ্রামের শেষ সীমান্ত হওয়ার কারণে মানুষজনের জনবসতি যে খুব একটা নেই তা বললেই চলে। রজনী সেনের বাড়ির ভিটেতে প্রথম পা রাখার সাথে সাথেই আমার সারা শরীর জুড়ে যেন এক ভয়ানক শক্তিশালী বিদ্যুতের প্রবাহ বয়ে গেল। আমি সেখানেই থমকে দাঁড়ালাম। তারপর দুই নয়ন মোদিত করে দেবী মন্ত্র পাঠ করলাম। আমার পরমেশ্বর কাল ভৈরব এবং মধু সুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শক্তিশালী মন্ত্রের দ্বারা গাত্র বন্ধন করে তারপরেই আমি ঢুকে এলাম রজনী সেনের বাড়ির ভেতর। রজনী অত্যন্ত ব্যস্ত হয়ে তার স্ত্রী শ্রীলক্ষ্মীর উদ্দেশ্যে উচ্চকণ্ঠে বলল, শ্রীলক্ষ্মী কোথায় গেলে? তাড়াতাড়ি একটিবার বাইরে বেরিয়ে এসে দেখো আমি সঙ্গে করে আজ কাকে নিয়ে এসেছি। আর আমাদের কোনো চিন্তা নেই গো, কোনো চিন্তা নেই, সব কিছু আবার আগের মতনই স্বাভাবিক হয়ে যাবে গো। রজনীর এমন হাঁক ডাকে ঘরের ভেতর থেকে এবার মাথায় ঘোমটা টেনে বেরিয়ে এলো এক
বিবাহিত যুবতী নারী। আমি দেখলাম সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরের মতন অপরূপা তাকে দেখতে। মাতা পিতার দেওয়া নাম শ্রীলক্ষ্মী রাখা যেন একেবারে যথার্থ হয়েছে। সেই নারী এসে আমার পায়ের ধুলো মাথায় নিল। আমি তাকে আশীর্বাদ করে বললাম, থাক থাক মা, সুখী হও, স্বামী কন্যা নিয়ে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি তোমাদের মঙ্গল করুন, তোমাদের মেয়েকে সুস্থ রাখুন। চলুন চক্রবর্তী মশাই, আমি বরং আপনাকে পিছনের পুকুরের দিকেই নিয়ে যাই। সেখানে গিয়ে একটু হাত পা ধুয়ে নেবেন। চলুন চলুন। শ্রীলক্ষ্মী, তুমি যাও, ঠাকুর মশাইয়ের জন্য দ্রুত কিছু খাবারের ব্যবস্থা করো। অনেকটা সময় ঠাকুর মশাই কিছুই খাননি, নিশ্চয়ই তিনি বর্তমানে বড়ই ক্ষুধার্ত। আরে রজনী, আমাকে নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে পড়ার বিন্দুমাত্র কিছু নেই। হ্যাঁ, আমার এতটুকু খিদে পায়নি। তাই বললে কি আর হয় চক্রবর্তী মশাই? আপনি আসুন আসুন, আমার সাথে আসুন। রজনীর সাথে আমি এবার তার দেখানো পথ ধরে বাড়ির পেছনের দিকে এগিয়ে গেলাম। সেখানে টলটলে জলে ভরা একটি ছোট্ট পুকুর ছিল। দিবালোকের সবটুকু আলো পুরোপুরি ফুরিয়ে গিয়ে রীতিমতো অন্ধকার নামতে শুরু করেছে চারপাশ জুড়ে। গ্রামগঞ্জের পরিবেশ বরাবরই বড় শান্ত কোমল থাকে। গ্রাম্য পরিবেশের মধ্যে একটা আলাদা নিস্তব্ধতা বিরাজ করে, যেই নিস্তব্ধতা পাওয়া যায় না শহরে থাকাকালীন। তবে যে জিনিসটা লক্ষ্য করে আমি ভারী অবাক হলাম তা হলো, অমন আসন্ন সন্ধ্যাকালেও কোনো পাখ পাখালির বিন্দুমাত্র আওয়াজ আমার কানে এলো না। স্বাভাবিকভাবে এই সময় বিভিন্ন পশু পাখির দল যে যার বাসায় ফেরে, সুতরাং তাদের আওয়াজ কানে আসার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে কিছুই আমি শুনতে পেলাম না। আমার বুক কেঁপে উঠল। এই সমস্ত লক্ষণ যে আসলে ঠিক কতটা অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে তা আমি বুঝতে পারলাম পরিষ্কারভাবে। পুকুরের ঘাটে নেমে ঠান্ডা জলে হাত পা ধুয়ে আমি উঠে আসতেই যাব, ঠিক এমন সময় আমার নজর পড়ল পার্শ্ববর্তী একটি বিশাল শ্যাওড়া গাছের দিকে। আমার সেদিকে নজর যেতেই আমি পুরোপুরি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। আমি যে তারনাথ চক্রবর্তী একের পর এক বিভিন্ন ভয়ানক বিভীষিকার মুখোমুখি হয়েছি বহুবার, তারপরেও আমার শরীরে শিহরণ জাগল। একটানা এতক্ষণ ধরে গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য থামলেন। কিশোরী আমার দিকে তাকালো। এখন বৃষ্টির মাত্রা এতটুকু কমেনি। ঝমঝম করে পুবের মতন এক নাগাড়ে বৃষ্টিপাত হয়েই চলেছে, যেন আজ এ বৃষ্টি থামবে না কিছুতেই। ঠাকুরমশাই আরেকটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে টান দিতে লাগলেন। কিশোরী অস্থির হয়ে উঠল গল্পের পরবর্তী অংশ শোনার জন্য। এরকম টানটান উত্তেজনাপূর্ণ এক সময় ঠাকুরমশাইয়ের বিরতি নেওয়ার ব্যাপারটা সে যেন কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই কিশোরী আর চুপ করে বসে থাকতে না পেরে বলেই ফেলল, আপনি সন্ধেবেলায় রজনী সেনের বাড়ির পেছনের পুকুর পাড় থেকে আসার সময় ওই শেওড়া গাছের প্রতি তাকিয়ে কি এমন ভয়ানক দৃশ্য দেখলেন ঠাকুরমশাই, যার কারণে আপনার ওরকম অবস্থা হলো? আমি দেখলাম সেই গাছের মধ্যে বসে রয়েছে একটি বিকট দর্শন কালো ছায়া মূর্তি। তার মাথার লম্বা সাদাটে লকলকে সাপের মতো উড়ন্ত চুলগুলি বলে দিচ্ছে সে আদতে এক নারী। পরনে তার ধবধবে সাদা শাড়ি, তবে তার ওই দুই চোখের দৃষ্টি কি ভয়াবহ সাংঘাতিক রকমের লাল। গায়ের রং ঘোর কালো, দেহের মধ্যে মাংস বলে যেন কিছুই নেই, কেবলমাত্র হাড়ের কাঠামোর ওপর বুঝি একটা পাতলা চামড়ার আস্তরণ জড়ানো রয়েছে।
সেই অশরীরী নারী মূর্তি তার লম্বা লম্বা বৃহৎ আকারের 2 পা ঝুলিয়ে গাছের মগডাল থেকে বসে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমি দেখলাম সেই অশরীরী নারী যেন আমার দিকে তাকিয়ে হিংস্র সাপদের মতো ফুঁসে রয়েছে। আমি তার এতটুকু ভাবনা চিন্তা না করে ডান হাতের মুঠোয় খানিকটা পুকুরের জল নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে তার সেদিকে ছুঁড়ে দিতেই দেখলাম সে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। রজনী সেনের সাথে তার বাড়ির ভেতর প্রবেশ করে আমি তার এবং তার স্ত্রীর উদ্দেশ্যে বললাম, দেখো রজনী, আমি তোমার বাড়ির আসার বহু পূর্বেই তোমাকে দেখে বুঝতে পেরেছিলাম যে তুমি সাংঘাতিক কোনো অশুভ শক্তির কাছাকাছি সন্নিকটে পড়েছ। তোমার বাড়ি আসার পর আমার সেই ধারণা আরও বদ্ধমূল হলো। শুধুমাত্র যে ধারণা বদ্ধমূল হলো তাই নয়, বলা চলে আমি এই মাত্র স্বচক্ষে সেই অপশক্তির দেখা পেয়েছি। আমার মুখ থেকে এই কথা শোনার পর দম্পতি যুগলের মধ্যে রীতিমতন আতঙ্ক খেলে গেল। শ্রীলক্ষ্মী ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। রজনী সেন একটা শুকনো ঢোক গিলে আমার উদ্দেশ্যে কাটা কাটা ভাবে বলল, আপনি কি কথা বলছেন চক্রবর্তী মশাই? আপনি কি বলছেন? আপনিও তাহলে সেই অশরীরী বিদেহী আত্মাটির দেখা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। এইমাত্র পুকুরের পাড় দিয়ে আসার সময় একটি শেওড়া গাছের মধ্যে তাকে বসে থাকতে দেখেছি। আর শুধুমাত্র যে তাকে বসে থাকতে দেখেছি তাই নয়, তাকে দেখে পরিষ্কার বুঝতে পেরেছি সে তোমাদের চরম ক্ষতি চায়। তার আক্রোশ তোমাদের সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানের ওপর এবং আমার এখানে আসার বিষয়টা সে মোটেও ভালোভাবে নেয়নি। আপনি আপনি দয়া করে কিছু একটা করুন বাবা ঠাকুর, দয়া করে কিছু একটা করুন। এরকম জটিল পরিস্থিতিতে একমাত্র কেবল আপনি আমাদের ভরসা। আপনি যেভাবেই হোক আমার মেয়েটাকে বাঁচান। এই প্রথমবার আমি মা হয়েছি, আমি কিছুতেই আমার মেয়েকে হারাতে পারবো না। প্রয়োজন হলে আপনি আমার প্রাণের বিনিময়ে অন্তত ওর প্রাণটি সুরক্ষিত করুন। মাত্র কয়েকদিন আগে পৃথিবীর আলো দেখেছে, ওর এখনো অনেক কিছু দেখা বাকি আছে। এত তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যেতে পারে না। আহ মা, তুমি এখনই এতটা ভেঙে পড়ো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি জীবিত থাকাকালীন তোমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। মাথার ওপর স্বয়ং ঈশ্বর রয়েছেন, তিনি মঙ্গলময়। তোমরা তার উপর ভরসা রাখো। তিনি কিছুতেই তোমাদের সাথে এত বড় অন্যায়, এত বড় অনাচার ঘটতে দিতে পারেন না। তুমি চোখের জল মোছো। বিপদের সময় দুর্বল হয়ে পড়তে নেই। মনকে তুমি শক্ত করো মা। শ্রীলক্ষ্মী, তুমি বরং ঘরের ভিতরে যাও, মেয়েটাকে এমন ভর সন্ধ্যায় একলা রেখো না। আর একটা কথা, ঘর দুয়ার একটু আলো করে রাখো, কারণ ঘরের মধ্যে কিংবা ঘরের বাইরে আলো জ্বললে সেই অপশক্তি চারপাশে ঘেঁষতে পারবে না। আগুনকে তারা যে বড়ই ভয় পায় গো। কি চক্রবর্তী মশাই, আমি সঠিক বললাম তো? হ্যাঁ রজনী, তুমি একেবারে সঠিক এবং বুদ্ধিমানের মতোই কথা বলেছ। তোমার কথার মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে। তবে মা শ্রীলক্ষ্মী, তুমি যাবার আগে এই তাবিজখানা নিয়ে যাও। এ যে কোনো সাধারণ তাবিজ নয়, এ মহা ক্ষমতাশালী দৈব শক্তি সম্পন্ন প্রাণ রক্ষাকারী মহা কবচ। এই তাবিজখানি তুমি তোমার মেয়ে যেখানে শুয়ে আছে সেই শোয়ার জায়গায় বিছানার তলায় রেখে দাও। এতে তোমার মেয়ের বিন্দুমাত্র কোনো ক্ষতি করতে পারবে না ওই অপশক্তি। এই কথা বলে আমি এবার লাল শালুর ঝোলার ভেতর থেকে বের করে আনলাম একটি বেশ বড় মাপের তাবিজ। তারপরে সেটা তুলে দিলাম শ্রীলক্ষ্মীর হাতে। শ্রীলক্ষ্মী পরম ভক্তির সাথে সেই তাবিজখানা নিয়ে চলে গেল ঘরের ভেতর। আমি রজনীর উদ্দেশ্যে বললাম, আচ্ছা রজনী, তোমাদের ঘরে সরিষা রাখা আছে? সরিষা? আগে হ্যাঁ চক্রবর্তী মশাই, তা নিশ্চয়ই আছে বটে। তাহলে যাও, চট করে বেশ কয়েকটা পরিমাণে সরিষা এনে আমায় দাও। কেন চক্রবর্তী মশাই, সরিষা দিয়ে আপনি কি করবেন?
আহ রজনী, এত প্রশ্ন করো না। এটা মোটেও প্রশ্ন করার সময় নয়। আমাকে একটু সরিষা এনে দাও। আমি সেই সরিষা মন্ত্রপুতভাবে তোমাদের গোটা ঘর জুড়ে ছড়িয়ে দেব। তোমাদের ঘরের চৌহদ্দির ভেতর আর কোনো অপশক্তি প্রবেশ করতে পারবে না। তবে রজনী, এই প্রক্রিয়া আরও শক্তিশালী এবং জোরালো হবে তুমি যদি বেশ মোটা গোছের 4 টুকরো বেল গাছের ডাল আমায় এনে দিতে পারো। তা পারবো বই কি, এই সামনেই একখানি বেল গাছ রয়েছে, সেই গাছে মোটা মোটা ডালপালাও আছে। আপনি দাঁড়ান, আমি আমি আপনাকে সরিষা দিয়ে কাটারিখানা নিয়ে সেই গাছের ডাল কেটে আনছি। এই কথা বলে রজনী রান্নাঘরের দিকে পা বাড়ালো। বেশ কিছুটা সময় পর সে অনেকটা কালো সরিষা এনে আমার হাতে তুলে দিয়ে ধারালো কাটারি আর জ্বলন্ত একখানি হেরিকেন হাতে নিয়ে চলে গেল বেল গাছের ডাল কেটে আনবার জন্য। আমি সেই সরিষা মন্ত্রের দ্বারা পুড়তে আরম্ভ করলাম ভালোভাবে। মন্ত্র পড়তে পড়তে সমস্ত সরিষা আমি মুঠো ভরা হাতে ছড়িয়ে দিলাম রজনীদের বাড়ির চতুর্দিকে। সাথে সাথেই আমার মনে হলো এতক্ষণ বাতাসের মধ্যে যে উৎকট বৃষ্টি ঝাঁঝালো গন্ধটা মিশেছিল তা যেন এক লোহমায় কমে গেল বেশ অনেকখানি। রজনী আমার হাতে এনে দিল 4টি বেশ মোটা গোছের বেল গাছের ডাল। সেই ডালের মধ্যে সিঁদুর মাখিয়ে আমি সেই 4টি অংশকে পুঁতে দিলাম তার বাড়ির বাইরে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই 4 কোণে। রাতে শোবার আগে রজনীকে একলা ডেকে বললাম, আচ্ছা রজনী, জনকপুরের এই জায়গাটা তুমি কার কাছ থেকে কিনেছিলে? আগে চক্রবর্তী মশাই এই গ্রামের ভবেশ মল্লিক নামের এক বৃদ্ধ ব্যক্তির কাছ থেকেই। কাল দিনের বেলায়, বিশেষত সকালের দিকে একটিবার তুমি সেই ব্যক্তির সাথে আমার পরিচয় করে দিতে পারবে? তার কাছে আমার কিছু জানার ছিল এই জায়গাটার সম্বন্ধে। কেন পারবো না চক্রবর্তী মশাই, অবশ্যই পারবো। কাল ভোরের আলো ফুটলেই আমি তাকে ডেকে নিয়ে আসবো এখানে। এত দূর অবধি কথা বলে আমি এবার শুতে চলে গেলাম। এর পরের ঘটনা পরদিন সকালের আলো ফোটা মাত্রই রজনী ভবেশ মল্লিক নামের সেই ব্যক্তিকে ডেকে নিয়ে এলো, যার কাছ থেকে জনকপুরের ওই জায়গাটা সে কিনেছে। আমি বাইরে বেরিয়ে ভবেশ মল্লিকের উদ্দেশ্যে 2 হাত জড়ো করে নিজের পরিচয় দিয়ে বললাম, আচ্ছা ভবেশবাবু, এবার আপনি একটু সত্যি করে বলুন তো, এই জায়গাটার ইতিহাস সম্পর্কে, মানে পূর্বে এই জায়গায় ঠিক কী ঘটেছে তা আমাকে একটু খোলসা করে বলুন তো। বৃদ্ধ ভবেশ মল্লিক আমার এই কথা শুনে কেমন যেন ঘাবড়ে গেলেন। তিনি কপালের ঘাম মুছিয়ে কিছুটা অসঙ্গতির সাথে জবাবে বললেন, এই জায়গার কোনো ইতিহাস নেই, আর তাছাড়াও আমি আপনার কাছ থেকে কোনো কিছু গোপন করতে যাবই বা কেন? আপনি গোপন করছেন ভবেশবাবু, আলবাত আপনি গোপন করছেন। সঠিক সত্যটা বলুন। আপনি নিজেও জানেন যে আপনি কি গোপন করছেন। দয়া করে বলুন, আর চুপ থাকবেন না। কেবলমাত্র আপনার কারণে আজ রজনী এবং তার সমগ্র সংসারের ওপর এক ভয়ানক অতৃপ্ত আত্মার আক্রোশ নেমে এসেছে। শুধুমাত্র তাই নয়, তাদের সদ্যজাত সন্তানটির প্রাণও আজ বিপর্যয়ের মুখে। এরপরেও আপনি কিছু না বলে মুখ বন্ধ করে রাখবেন? আপনি একজন বয়স্ক মানুষ, আপনার কাছ থেকে এই অনাচার একেবারেই আশা করা যায় না। আজ যদি রজনী কিংবা তার মেয়ের কোনো একটা ভালো মন্দ কিছু ঘটে যায়, তখন আপনি পারবেন তো নিজেকে ক্ষমা করতে? ঈশ্বরের কাছে কি জবাব দেবেন আপনি? আমার বলা এই সকল কথা শুনে আর চুপ করে থাকতে পারলেন না তিনি। 2 হাত জড়ো করে রজনীর উদ্দেশ্যে বললেন, রজনী, তুমি আমাকে ক্ষমা করো বাবা। আমি তোমাকে আসল সত্যিটা না বলে এই জায়গা বিক্রি করে দিয়েছি। এ আমার মহা অন্যায় হয়েছে। আসলে এই জায়গায়
আজ থেকে বহু বছর আগে এক বৃদ্ধা অপঘাতে মারা যায়। সে বৃদ্ধা আমাদের গ্রামের কোনো মানুষ ছিলেন না, বাইরের কে জানি কোন জায়গা থেকে এসেছিল সে। ওই বৃদ্ধা ছিল মানসিক ভারসাম্যহীন। চোখের সামনে যাকে দেখতে পেত তাকেই গালি গালাজ করত, সাপ সাপান্ত করত দিবানিশি। তাই গোটা গ্রামের মানুষ তার উপর বিন্দু মাত্র করুণা দেখায়নি কোনো দিনই। এই স্থানেই আশ্রয় নিয়েছিল সে। বেশ কিছুদিন পর দুরারোগ্য এক ব্যাধিতে সে ভুগে মারা যায়। তারপর থেকেই তার আত্মা এখানে থেকে গিয়েছে। আমাদের গ্রামের কোনো মানুষ এদিকে আসতে চায় না ভুলেও, কারণ তারা সকলেই জানে এই স্থানে এখনো ওই বৃদ্ধার অশরীরী আত্মাটি রয়ে গিয়েছে। তার চোখের দৃষ্টি বড় সাংঘাতিক। তার চোখের দৃষ্টিতে মিশে আছে অভিশাপ। কোনো মানুষের সুখ স্বাচ্ছন্দ্য সে দু চোখে দেখতে পারত না। ছি ভবেশ বাবু, ছি, আমার ভাবতে বড়ই অবাক লাগছে যে আপনি আমাদের সাথে ঠিক এরকম প্রতারণা করতে পারলেন। হ্যাঁ, আমি কেবলমাত্র আপনাকে ভরসা করে এই জায়গা কিনেছি, অথচ আপনি আমার কাছ থেকে কত বড় একখানি সত্য পুরোপুরি চেপে গিয়েছেন। আজ উপযুক্ত সময় আমি যদি চক্রবর্তী মশাইকে না নিয়ে আসতাম, তাহলে তো আমার মেয়েটিকে আমি প্রাণে বাঁচাতে পারতাম না। তার দায়কে নিতে বলতে পারবেন? তার দায়কে নিত আপনি? এখন আমি বিলক্ষণ বুঝতে পারছি কেন এখানে আসার পর থেকে আমাদের সাংসারিক জীবনে এত কলহ, বিবাদ, ঝগড়া, অশান্তি ঢুকে পড়েছিল। কেন আমার স্বভাবের মধ্যে আমূল পরিবর্তন হয়। আমি আমি আবারও তোমার কাছে করো জোরে ক্ষমা চাইছি বাবা রজনী। সত্যি সত্যি আমি বড় ভুল করে ফেলেছি। তোমাদের সাথে মারাত্মক অন্যায় করেছি আমি। আসলে আমি আর এই জমি বিক্রির লোভটা কিছুতেই সামলাতে পারিনি। এখন আর ভুল স্বীকার করে কি হবে ভবেশ বাবু? আপনি জানেন না আমার ওই ছোট্ট ফুলের মতন সুন্দর ফুটফুটে বাচ্চা মেয়েটিকে শেষ করে দিতে ঘরের ভেতর পর্যন্ত প্রবেশ করেছিল সেই অশরীরী। থাক থাক রজনী, আর তুমি ওনাকে কিছু বলো না। উনি ওনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, তোমার কাছে ক্ষমা চেয়েছেন। আর ক্ষমাই হলো পরম ধর্ম। ক্ষমা করে দেওয়ার মতো মহৎ জিনিস এ জগৎ সংসারে আর কিছুতেই নেই। কিন্তু এবার তাহলে আমাদের কি হবে চক্রবর্তী মশাই? আমি এই অবস্থায় কি করব তা আপনি বলে দিন। আমার এখন ঠিক কি করণীয়? এই জায়গা, জমি, ঘর বাড়ি ছেড়ে আমি যে অন্য কোথাও চলে যাব সেই উপায়ও তো আমার হাতে নেই। আপনি তো সবটাই জানেন আমার অবস্থা এখন খুব একটা ভালোও নয়। অনেকগুলো টাকার বিনিময়ে ভবেশবাবুর কাছ থেকে এই জায়গাটা আমি কিনেছিলাম। এত বড় লোকসান আমি তো কিছুতেই মেনে নিতে পারবো না। তোমাকে কোনো কিছুই করতে হবে না রজনী, কারণ যা করার এবার তা আমি করব। সকল অজানা বিষয় বর্তমানে আমার সম্পূর্ণ জানা, তাই এই সমস্যার সমাধান করা আমার পক্ষে তেমন কোনো কঠিন কোনো কাজ নয়। ওই বৃদ্ধার আত্মার শান্তি কামনার জন্য কোনো পরলৌকিক কাজকর্ম হয়নি, সুতরাং তার পরলৌকিক কাজকর্ম করার সময় এসেছে। তোমাদের এই বাড়ির মধ্যে একটি মাঙ্গলিক যজ্ঞ আমি করব এবং সেই বৃদ্ধার অতৃপ্ত আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে পিণ্ডদানের ব্যবস্থা করব। তবে এই সমস্ত কিছুর জন্য আমার কিন্তু বেশ অনেকগুলি সামগ্রীর প্রয়োজন হবে। তোমাকে সেই সমস্ত কিছু এনে দিতে হবে। রজনী নয়, আমি সেই সমস্ত কিছু জিনিস আনিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এতে যদি আমার কিছুটা পাপের প্রায়শ্চিত্ত হয়। আপনি জিনিসপত্র নিয়ে কোনো কিছুই ভাববেন না। আপনার যজ্ঞ এবং পিণ্ডদান সমস্ত পরলৌকিক ক্রিয়াকলাপের জন্য যে সমস্ত কিছুর প্রয়োজন হবে, আমি নিজে লোক পাঠিয়ে সেই সমস্ত কিছু বাজার থেকে আনিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আজকেই। আপনি শুধু তার একখানি ফর্দ আমায় করে দিন, ব্যাস
তাহলেই হবে। একটানা এতক্ষণ যাবৎ গল্প বলার পর ঠাকুর মশাই পুনরায় আবার কিছুটা সময়ের জন্য থামলেন। বাইরের দিকে তাকিয়ে দেখলাম এতক্ষণে বৃষ্টির মাত্রা কিছুটা যেন কমেছে, তবে আকাশ পুরোপুরি মেঘে ঢাকা, চারপাশ ঘুটঘুটে কালো অন্ধকার, যেন অমাবস্যার এক মহাকাল রাত্রি নেমে এসেছে চরাচর জুড়ে। ঠাকুরমশাই তক্তপোষের ওপর থেকে উপহার স্বরূপ আমাদের নিয়ে যাওয়া সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে টান দিতে আরম্ভ করলেন। চারি রান্নাঘরের ভেতর থেকে আমাদের তিনজনের জন্য 3 পেয়ালা চা নিয়ে এলো। এমন ঠান্ডা আবহাওয়ায় একটু গরম গরম চা হলে নেহাত মন্দ হয় না। কিশোরী চায়ের পেয়ালায় তৃপ্তি সহকারে লম্বা চুমুক দিল। আমিও একটি পেয়ালা তুলে নিলাম। ঠাকুরমশাই পুনরায় বলতে আরম্ভ করলেন গল্পের একেবারে শেষের অংশটুকু। পরের দিন সকালে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিলেন ভবেশবাবু। একটি অত্যন্ত ভালো শুভ তিথিতে আরম্ভ হলো সেই মাঙ্গলিক যজ্ঞ। দিনভর যজ্ঞ চলার পর সেই বিদেহী অতৃপ্ত আত্মার শান্তি কামনা করে আমি পিণ্ডদানে বসলাম। তবে পরলৌকিক কাজকর্ম শুরু হবার পরে আরম্ভ হলো নানান সব ভৌতিক উপদ্রব। তোমাদের কি বলবো কিশোরী, সেই সময় তোমরা যদি ওই স্থানে উপস্থিত থাকতে তাহলে বুঝতে পারতে যে ঠিক কী রকম দুর্যোগ নেমে এসেছিল। কোথাও কিছু নেই, কিন্তু হঠাৎ করেই শো শো শব্দে শনশনে জোরালো বাতাস বইতে আরম্ভ করলো। জনকপুর গ্রামের শেষ সীমান্তে রজনীর বাড়ির নিকটে থাকা বিশাল বড় বড় শ্যাওড়া গাছের ডালগুলি যেন সাক্ষাৎ পিশাচিনী হাতের ন্যায় তাদের বিশাল বিশাল ডালপালা সেই তামাল হাওয়ার সাথে তালে তাল মিলিয়ে নাড়া দিতে আরম্ভ করল। উঁচু উঁচু বাঁশ গাছের মাথাগুলো ঝড়ের দাপটে একবার শটার নিচে নেমে আবার তা ওপরে উঠে গেল সাই সাই করে। কত রকমের কত শত চিৎকার চেঁচামেচির আওয়াজ আমাদের কানে এলো। সেই সমস্ত চিৎকার শুনলে যে কোনো সাধারণ মানুষের বুকের রক্ত ভয়ে জল হয়ে যায়। সে আওয়াজ ইন্দ্রিয়াতীত জগতের কোনো বাসিন্দার হতেই পারে না। সেই সমস্ত চিৎকার আর্তনাদ যেন পাতালের অতল অন্ধকার থেকে উঠে আসা এক অতৃপ্ত আত্মার আর্তনাদ। যজ্ঞের মধ্যে আমার ঠিক মুখোমুখি বসে থাকা রজনী এবং তার স্ত্রী শ্রীলক্ষ্মী ভীষণ রকমের ঘাবড়ে গেল। কিন্তু আমি তাদের আগে থেকেই বলে রেখেছিলাম যে কোনো পরিস্থিতিতে তারা যেন কিছুতেই ভয় না পায়। শ্রীলক্ষ্মী এবং রজনী তারা দুজনই আমার কথা শুনেছিল। ভীষণ রকমের ভয় পেয়েও চুপ করে বসে রইল সেখানে ঠায়। আমি একে একে সমস্ত কাজ সারলাম। ঈশ্বরের আশীর্বাদে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো যাবতীয় ক্রিয়াকর্ম। আস্তে আস্তে সেই ঝড়ের প্রকোপ কমে গেল। চারপাশের মধ্যে পড়ে রইল গাছপালার বড় বড় ভাঙা ডাল, শুকনো পাতা, খড়কুড়ো রাস্তার ধুলোবালি ইত্যাদি ইত্যাদি। যাবতীয় মাঙ্গলিক কাজ সমাপ্ত হলে যজ্ঞের শান্তি জল আমি ছিটিয়ে দিলাম সমস্ত বাড়ির অন্তরে ও বাইরের প্রকৃতির মধ্যে। দীর্ঘদিন ধরে সেখানে থেকে যাওয়া এক অতৃপ্ত আত্মার চিরমুক্তি ঘটল এভাবে। লম্বা ঘ্রাণ টেনে বুঝতে পারলাম বাতাসের মধ্যে মুক্ত ঝরঝরে একটা ভাব এসেছে। কোথা থেকে যেন মিষ্টি কিছু অজানা বুনো ফুলের গন্ধ ভেসে আসছে। এই সমস্ত লক্ষণ পেয়ে আমি রজনীর উদ্দেশ্যে মুখে মৃদু হাসি ফুটিয়ে বললাম, আর কোনো চিন্তা নেই হে রজনী, আর একেবারেই ভয় পেও না, কারণ বিপদের কালো ছায়া কেটে গিয়েছে। তোমরা এবার সম্পূর্ণ সুরক্ষিত।
তোমাদের মেয়ের জীবনে আর কোনো দুর্যোগ ঘনিয়ে আসবে না। সেও এখন সম্পূর্ণ নিরাপদ। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো চক্রবর্তী মশাই, সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সত্যি আপনি আমাদের যা বড় উপকার করলেন তার জন্য আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। সত্যি বাবা ঠাকুর, আপনার কাছে আমরা দুজনেই ঋণী হয়ে রইলাম। আহা রজনী, শ্রীলক্ষ্মী, তোমরা কি শুরু করলে বলো তো দেখি? এরকমভাবে আমাকে বলো না, কারণ আমি যা করেছি সেটা আমার কর্তব্য, সেটা আমার দায়িত্ব ছিল, আর আমি শুধু আমার সেই দায়িত্বটুকু পালন করেছি মাত্র। ধন্যবাদ যদি কাউকে দিতেই হয় তাহলে তোমরা বরং পরমেশ্বরকে দাও। তিনিই মঙ্গলময়, তিনিই তোমাদের বিপদ থেকে উদ্ধার করেছেন। এরপর আর কি, আমি জনকপুরের রজনীর গৃহে একটি দিন থেকে তারপরই ফিরে এসেছিলাম। এভাবেই সেবার রজনী সেনের বিপদ ভঞ্জন হয়েছিল। চলো হে ভায়া কিশোরী, আজকের মতন গল্প তো এখানেই শেষ হলো। তাহলে এবার আমরা উঠি। এতটা রাস্তা আমাদের আবার যেতে হবে তো নাকি? বৃষ্টির মাত্রা কিছুটা কমেছে, দুগ্গা দুগ্গা বলে এখন বেরিয়ে পড়াটাই মঙ্গল। হ্যাঁ ভাই, চলো। ঠাকুরমশাই, আজকের মতো এলাম তাহলে। আবার পরে আপনার সাথে এরকম একখানি আড্ডার আসরে বসবো খুব শীঘ্রই। অবশ্যই অবশ্যই। আচ্ছা বেশ, ঠিক আছে, এসো। তবে সাবধানে যেও কিন্তু।